দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট নিউজে। আপনাদের সাথে আছি আমি ইশরাত জেরিন। বিরূপ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেয়ার বিষয়ে যে ব্যাখ্যা দিল শিক্ষা বোর্ড। জিলাপি খাইয়ে সংসদ সদস্যকে দিয়ে উদ্বোধনের পর সড়কের ইট লুট। রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস দাগী প্রতারক, বলছে সিআইডি। শেখ হাসিনার দেশে ফেরার বাস্তবতা। 4 মাসেই 60 কোটির বদলি বাণিজ্য, শিক্ষামন্ত্রীকে যে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়ার বিষয়ে যেসব প্রশ্ন উঠেছে সে বিষয়ে সোমবার শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানের সই করা এক বিবৃতিতে এর ব্যাখ্যা দেয়া হয়। ব্যাখ্যায় বলা হয়, 2026 সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের সব শিক্ষা বোর্ডের অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষার্থীরা অংশ নিচ্ছে। অতিবৃষ্টিজনিত বন্যায় শুধু চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ড এলাকার আওতাধীন পরীক্ষা 16 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। অন্যদিকে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের অধিকাংশ পরীক্ষা কেন্দ্র কার্যক্রম পরিচালনার উপযোগী রয়েছে এমন প্রতিবেদনের উপর ভিত্তি করে অন্যান্য বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। অপ্রত্যাশিতভাবে 13 জুলাই বিরূপ আবহাওয়ার কারণে কিছু কেন্দ্রে পরীক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তির সৃষ্টি হয়। ব্যাখ্যায় বলা হয়, কোনো অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষার্থীদের নিরাপত্তা বা পরীক্ষা গ্রহণ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ডিসি তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন। শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। এছাড়া আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আরেক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো প্রশ্নে ত্রুটি বা অসঙ্গতি প্রমাণিত হলে তারা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট প্রশ্নের পূর্ণ নাম্বার দেয়া হবে। রাস্তা নির্মাণ নিয়ে ঘটেছে অভিনব এক প্রতারণা। প্রতারক চক্রটি এমনভাবে কৌশল সাজিয়েছিল যে তাদের প্রতারণা ধরতে পারেনি স্বয়ং এমপিও। কারণ ওই সড়ক নির্মাণে স্থানীয় জনপ্রতিনিধি, আইনজীবী এবং সংসদ সদস্যকে দিয়ে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠান। এমনকি স্থানীয়দের খাওয়ানো হয় মিষ্টিও, যাতে কারো মধ্যে সন্দেহের কোনো অবকাশ না থাকে। ঘটনাটি ঘটেছে জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের 2টি গ্রামীণ সড়কে। এর মধ্যে একটি সড়ক উপজেলা প্রশাসনের উদ্যোগে আংশিক সংস্কার করা হলেও অন্যটি এখনও চলাচলের অনুপযোগী। জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের গজারিয়াটা থেকে ময়নার মোড় পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার সড়ক। মাত্র 2 মাস আগেও এটি ছিল ইটের সোলিং করা একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক। এখন সেই সড়কে নেই কোনো ইট, নেই চলাচলের স্বস্তি। বর্ষার পানিতে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত। ফলে কাদা পানিতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল শিক্ষার্থী, কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষকে। গত মে মাসে এই সড়কে নতুন কার্পেটিংয়ের কাজ শুরু হবে এমন ঘোষণা দিয়ে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য, জনপ্রতিনিধি, আইনজীবী, রাজনৈতিক নেতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। মিষ্টি মুখ করাতে বিতরণ করা হয় 20 কেজি জিলাপিও। উদ্বোধনের পরদিন থেকেই শ্রমিকরা সড়কের ইট খুলতে শুরু করেন। এলাকাবাসী ভেবেছিলেন নতুন রাস্তা নির্মাণের প্রস্তুতি চলছে, কিন্তু দিন গড়ালেও শুরু হয়নি কোনো উন্নয়ন কাজ। পরে খোঁজ নিয়ে জানা যায় ওই সড়কের নামে কোনো সরকারি প্রকল্পই অনুমোদিত হয়নি। ততদিনে পুরো সড়কের ইট উধাও। মানুষ ডাক দেওয়া উদ্বোধন করলো, মানুষের দিলে খাওয়াইয়া একটা ইট সে তুলে থেকে গেলো। তারপরে দিন ঠিকাদার রাস্তার উঠ গিনা সম্পূর্ণ ইট গিনা তুলে বেসলো। 2-3 দিন পরেই রাস্তা ইট তুলে নিয়ে চক্ররা তুলে নিয়ে বেচা লাগছিল। আগে আমাদের ইটের সোলিং ছিল, আমরা তো মনে করেন যে দেখা গেছে আপনি যাইতে পারতাম, আইতে পারতাম, কিন্তু এখন আপনি ইটটি তোলার পরে আমাদের যে আসা যাওয়া খুবই সমস্যা। গজারিয়াটা গ্রামের ঘটনায় সফল হওয়ার পর একই কৌশলে গত 16 জুন চাঁদপুর এলাকার আরেকটি সড়কের ইট খুলে বিক্রির চেষ্টা করে চক্রটি। এ সময় প্রকল্প সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় স্থানীয়রা মূল হোতা মান্নান সহ 11 জনকে আটক করে পুলিশের কাছে সুপর্দ করেন। রাস্তা করার নামে ঠিকাদারের লোক আইসা ইটগুলো উঠা নিয়ে গেছে, তারপরে আর কাজ বাজ করে না। আমাদের চলা খুব ভোগান্তি হয়েছে। আর একটা আস্তে আস্তে আপনার আমনগর, সেখানে রাস্তার অর্ধেক ইট তোলা হয়, তখন ওই এলাকার গ্রামের লোকেরা বলতেছে যে আপনারা যে পাঠদের রাস্তায় ইটগুলো উড়াইছেন ওগুলো তো কাজ করে নাই।
তাহলে আমরা আগে ইটগুলো উঠাবেন না, আমরা আসলে রাস্তার কাজ আসছে কিনা এটা আমরা সজাগ যাচাই করবো। তো ওনারা জামালপুর পুলিশের সহায়তা নিছে। বললাম যে পুরা নিট বেছেন কে, এই পুরা নিট দিতে রাস্তার কাজ করে, তো উনি বলতে হচ্ছে যে না এই রাস্তার মধ্যে ট্রেয়া বাজার হয়েছে মেলা, নতুন নিট দিয়ে কাজ করবো, সেই জন্য পুরা নিট বেশাল দিয়েছে। সবাই কিনে নিল, আমিও কিনে নিয়েছি, 8,000 ইট কিনে নিয়েছি, 7,000 করে কিনে নিয়েছি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধিরাও জানিয়েছেন তারাও প্রতারণার শিকার হয়েছেন। তারা বলছেন সরকারি প্রকল্পের কাজ ভেবেই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, পরে প্রতারণার বিষয়টি জানতে পেরে অভিযুক্তদের আটক করা হয়েছে। ওই উদ্বোধনী অনুষ্ঠানে আমি ছিলাম, আমি সহ থানা এবং দিকপাত ইউনিয়নের বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ প্রায় 5 শতাধিক মানুষ সেখানে উপস্থিত ছিল। আমরা কেউ বুঝতে পারি নাই যে আমাদের এরকম একটা উৎসবের আড়ালে চুরির ঘটনা ঘটতেছে। আর যে মানুষগুলো ইট তুলছে এবং রাস্তা পাকাকরণ হয়ে মর্মে তারা রাস্তার লেবার কিংবা সর্দার হিসেবে নিজের পরিচয় দিছে, তারা ওই যে জায়গায় উদ্বোধন হয়েছে সে তো ওইখান থেকে 1 কিলোমিটার মধ্যে তাদের বাড়ি। অভিনব একটি প্রতারণা তো জামালপুর সদরের দিকপাইদ ইউনিয়ন, রশিদপুর ইউনিয়ন, 2টি ইউনিয়নে 2টি রাস্তা, একটি প্রতারক চক্র। তারা টেন্ডারের নাম বলে সেইখানে কাজের শুরুর নামে সেইখানে যে ইট ছিল সেই ইটগুলো তারা উঠিয়ে নেয় এবং তারা বিক্রি করে দেয়। এটা আসলে জনগণও বুঝতে পারে নাই, আমরাও প্রথমে বুঝতে পারি নাই। পরবর্তী সময়ে আমার সন্দেহের উদ্যোগ হলে এটা আমি স্থানীয় এলজিডি চিপি নির্বাহী প্রকৌশলের সাথে কথা বলি, আমাদের সদর উপজেলায় আমি খোঁজ নেই, কিন্তু দেখা যায় যে আসলে এইখান থেকে টেন্ডার হয় নাই। এদিকে সড়ক দুটি এলজিডির আওতাভুক্ত হলেও সেখানে নতুন কোনো প্রকল্প অনুমোদনের তথ্য নেই। আর দুর্ভোগ এড়াতে নতুন করে সড়ক সংস্কারের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জামালপুর সদরের 2টি ইউনিয়নে যে রাস্তা চুরির যে ঘটনাটা ঘটেছে, ইট তুলে সেটা বিক্রি করার ঘটনা ঘটেছে, এই বিষয়টা আমরা অবগত হয়েছি। এ বিষয়ে নিয়মিত মামলা করা হয়েছে এবং এই রাস্তাগুলো খুব দ্রুত গতিতে সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে। অলরেডি একটা রাস্তা কিছুটা হলেও পুনঃসংস্কার করা হয়েছে এবং বাকিগুলো করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাস্তার ইট উঠানের বিষয়ে ইতিমধ্যে আমরা অবগত হয়েছি এবং এই ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে মামলা হয়েছে এবং এলজিডির প্রকল্পের মাধ্যমে সরজমিনে পরিদর্শন করে প্রকল্প গ্রহণের জন্য ব্যবস্থা নেওয়া হবে। এলজিডির চলমান কোনো প্রকল্প চলমান নাই, পরবর্তীতে আমরা সরজমিনে পরিদর্শন করে প্রকল্প গ্রহণের ব্যবস্থা নেব। এর দ্বারা এলাকার সাধারণ মানুষের দুঃখ দুর্দশা লাভ করবে। প্রাথমিক হিসাব অনুযায়ী দুটি সড়ক থেকে অন্তত 26 লাখ টাকার বেশি ইট বিক্রি করেছে প্রতারক চক্রটি। এখন স্থানীয়দের দাবি দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি দ্রুত সড়ক দুটি পুনর্নির্মাণ করা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। পলাশবাড়িতে এশিয়ার সর্ববৃহৎ রাম মন্দির নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরুণী দাসীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের একটি মামলায় রবিবার রাতে গাইবান্ধা জেলা পুলিশের সহায়তায় পলাশবাড়ি উপজেলার মধ্য রামচন্দ্রপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুনানি শেষে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিআইডি জানায় হরিদাসের দৃশ্যত কোনো বৈধ আয়ের উৎস নেই, অথচ ধর্ম ও রাজনৈতিক পরিচয় পুঁজি করে তিনি 9,35 লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেন করেছেন, যা মূলত হুন্ডি ও অর্থ পাচারের সঙ্গে জড়িত। সম্প্রতি পলাশবাড়ি উপজেলা শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরে 82 ফুট উচ্চতা সম্পন্ন একটি রাম মন্দির স্থাপনের উদ্যোগ নেয় হরিদাস। মন্দির কর্তৃপক্ষের দাবি ছিল এটি হবে এশিয়ার সর্ববৃহৎ রাম মন্দির। স্থানীয় পুলিশের দাবি হরিদাস দীর্ঘদিন ধরে এলাকায় ধর্ম পুঁজি করে নানা ধরনের প্রতারণা করে আসছিলেন। গণমাধ্যমে পাঠানো সিআইডির বিজ্ঞপ্তিতে বলা হয় হরিদাসের প্রতারণার পরিধি অত্যন্ত বিস্তৃত। 2008 সালে এইচএসসি পাশ করার পর 2010 সালে তিনি অবৈধভাবে ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে দেশে ফেরেন। 2019 সালে তিনি ধর্ম পরিবর্তন করে তৌহিদ ইসলাম নাম ধারণ করেন এবং বিয়ে করেন। সিআইডি বলছে হরিদাস মূলত একজন দাগী প্রতারক। 2022 সালের ডিসেম্বরে বিভিন্ন মন্ত্রী ও কর্মকর্তার ভুয়া পরিচয় দিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। পরে জামিন নিয়ে তিনি পালিয়ে যান। সম্প্রতি গণ অভ্যুত্থানের পর দেশে ফিরে তিনি আবারও মূর্তি ও ধর্মের নামে নতুন রূপ ধারণ করেন। রাজধানীর বনানী থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ একাধিক ধারায় মামলা রয়েছে।
মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ডিসেম্বরে দেশে ফেরার কথা বলেছেন। তার দেশে ফেরার এই দাবি কেবলই রাজনৈতিক স্ট্যান্ডবাজি নাকি আওয়ামী লীগকে রাজনীতিতে সক্রিয় করার কৌশল তা জানতে অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে শেখ হাসিনা জনগণের সিদ্ধান্তের বিষয়ে যে কথা বলেছেন তার জোরালো কোনো ভিত্তি নেই বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকেই। রাজনৈতিক সমঝোতায় দলটির রাজনীতিতে ফেরার একমাত্র উপায় বলে মত তাদের। সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগ এবং এর সব সহযোগী ও অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করায় দেশের ভেতরে দলটির কার্যক্রম চালানো আইন অনুযায়ী সম্ভব নয়। বিবিসি বাংলা তার এক প্রতিবেদনে উল্লেখ করেছে, আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় দলটিকে রাজনীতির মাঠে ফিরতে হলে আইন মোকাবেলা করেই ফিরতে হবে। কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে বিষয়টি তেমন নয়। ভারত থেকে ফিরিয়ে এনে তাকে বিচারের আওতায় আনার দাবির বিষয়টি নিয়ে অনেকদিন ধরেই সরব বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ফলে শেখ হাসিনা আসলে তাকে বাধা দেওয়ার কোনো কারণ নেই বলেই মত বিশেষজ্ঞদের। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গণমাধ্যমে সরাসরি নিজেই শেখ হাসিনা ফেরার কথা জানানোর অন্তর্নিহিত তাৎপর্য আছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। দেশে ফেরার ক্ষেত্রে হাসিনা ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে একটা চাপ হয়তো সরকারের উপর সৃষ্টি করতে পারেন বলেই ধারণা তাদের। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, জনগণের সিদ্ধান্তের বিষয় আর তার জোরালো কোনো ভিত্তি নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এমন প্রেক্ষাপটে রাজনৈতিক সমঝোতাই আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার একমাত্র উপায়। বাংলাদেশে আওয়ামী লীগের ৩০% অনুগত সমর্থক আছে বলে ধরে নিলেও বাকি ৭০% তাদের বিরুদ্ধে আছে। ফলে অস্তিত্বের সংকটে থাকায় সেই ৩০% এই মুহূর্তে একত্রিত হয়েও শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বাস্তবতা নেই বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। ফলে ভারতে নির্বাসিত দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ফেরার পর প্রথমেই তাকে আইনি লড়াইয়ে যেতে হবে এবং দলের নিষিদ্ধকরণের বিষয়ে মামলা করতে হবে বলে প্রতিবেদনটির সূত্রে জানা যায়। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট। 4 মাসেই অন্তত 60 কোটি টাকা পকেটে ঢুকিয়েছে শিক্ষা খাতের বদলি বাণিজ্যের একটি চক্র। পদ খালি না থাকা সত্ত্বেও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ম্যানেজ করে নির্বিঘ্নে শেষ করেছে প্রায় 2000 বদলি। এক একজন শিক্ষককে 3 থেকে 5 লাখ টাকা করে দিতে হয়েছে বদলির জন্য। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পরপরই বন্ধ হয়েছে বদলি, কিন্তু ততক্ষণে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া শেষ চক্রটি। দৈনিক আগামী সময়ের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এমন ঘটনা ঘটেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বদলির ক্ষেত্রে। গত মার্চ থেকে জুন এই 4 মাসেই অবৈধভাবে এসব বদলি করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অন্তত শতাধিক বদলির আদেশ অনলাইনে দেয়া হয়নি, অথচ বিধান অনুযায়ী শিক্ষক বদলি অনলাইনে সম্পন্ন করতে হবে। সূত্র বলছে, এইসব বদলির খবর 15 জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের কানে পৌঁছানোর পরপরই শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে দ্রুত এইসব অনিয়ম বন্ধের নির্দেশ দেন। শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীকে তখন জানিয়েছেন, এটি বন্ধ করতে হলে সবার আগে রাজনৈতিক তদবির বন্ধ করতে হবে। আগামী সময়ের ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, শিক্ষক বদলিকে কেন্দ্র করে তোলপাড় চলছে শিক্ষা প্রশাসনে। কারা কতটি বদলি তদবির করেছে এর সংখ্যা খোঁজা হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দপ্তর থেকে কয়েকবার বদলির ফাইল অনুমোদনের জন্য পাঠানো হলেও সেগুলোকে আটকে দেন শিক্ষামন্ত্রী। এ নিয়ে তদন্তে নেমেছে সরকারের উচ্চ পর্যায়ের কমিটি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা। হাতে হাতে জারি করা এ আদেশগুলোই প্রমাণ করে শিক্ষক বদলিতে নিয়মনীতিকে পাত্তা না দিয়ে পর্দার আড়ালে এক বিশাল সিন্ডিকেট কাজ করেছে। সরকার যখন বদলির প্রক্রিয়াকে ঘুষ, দালাল চক্র ও প্রভাবমুক্ত করতে অনলাইন ব্যবস্থাকে বাধ্যতামূলক করেছে, তখন এসব বদলির আদেশ জারি করা নির্দেশনা লঙ্ঘনই নয়, ডিজিটাল প্রশাসন সুশাসনের লক্ষ্যকেও প্রশ্নবিদ্ধ করে। প্রধানমন্ত্রী এসব অনিয়ম বন্ধে শিক্ষামন্ত্রীর বদলি সংক্রান্ত একটি কমিটি করার প্রস্তাবে সম্মতি দিলে গত 21 জুন উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় এই 4 স্তরের কমিটি গঠন করে নতুন প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। বদলিকে কেন্দ্র করে যে বিশৃঙ্খল পরিবেশ গত 4 মাসে সৃষ্টি হয়েছিল, কমিটির মাধ্যমে হলে তা অনেকটাই কমে আসবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
ABM আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।